मैं परिंदा बेसब्र था उड़ा जो दर बदर, कोई मुझको यूं मिला है जैसे बंजारे को घर। नए मौसम की सहर या सर्द में दोपहर, कोई मुझको यूं मिला। ওয়েলকাম টু মাই ডেস্টিনি ফায়ারফ্লাই। তের সবকিছু ভুলে যাচ্ছে। কে এমন মেসেজ করতে পারে? নাকি ভুলে তাকে মেসেজ করে ফেলেছে কেউ? 7-5 ভাবতে ভাবতেই হঠাৎ কারোর গলার আওয়াজে তার ধ্যান ভাঙলো। দেখতে পেল একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। পরনে তার হিজাব আর আবায়া, বেশভূষা ঠিক তারই মতো। এর জন্য বরাদ্দকৃত রুমটির 2 বেডের, এর মানে সে ব্যতীত অন্য আরেকজনও তার সাথে এই রুমে থাকবে। সেজন নিশ্চয়ই এই মেয়েটি, কিন্তু মেয়েটিকে দেখে মনে হচ্ছে বাংলাদেশি হবে, সাথে অনেকটা মার্জিত দেখাচ্ছে তাকে। ভাবনার মাঝেই মেয়েটি হাসি হাসি মুখ করে বলে, আসসালামু আলাইকুম, আমি পাক জিমিন। আমার বাবা মা বাংলাদেশি হলেও আমার জন্ম আমেরিকাতে, তাদের সেটেল হওয়ার পর। কিন্তু আমাদের বাসাটা ফেয়ার ফ্ল্যাক্সে হওয়ায় ভার্সিটিতে আসা যাওয়ার সুবিধার্থে হোস্টেলে উঠেছি। তুমি নিশ্চয়ই বাংলাদেশি, তোমাকে দেখে তাই মনে হচ্ছে। তে উত্তরে বলে, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি। জিমিন মুস্কি হেসে বলে, তাহলে তো আমাদের জন্য ভালোই হলো, তাই না? তে মুখ ভরা হাসি নিয়ে প্রত্যুত্তর করলো, অবশ্যই। জানো আমি কত নার্ভাস ছিলাম, এখানে সবাই কেমন হবে, কিন্তু তোমার সাথে পরিচিত হয়ে তা কেটে গেছে। তাই আসলে আমারও না এমনই মনে হচ্ছিল। আমি একা নই, আমার সাথে আমার আরেকটা ফ্রেন্ডও এসেছে, কিন্তু ও হোস্টেলে ওঠেনি। ওর খালামনির বাসায় এদিকে হওয়াতে সে এখানে উঠেছে। একটু পর তো ক্লাস শুরু হবে আমাদের, তখন ওর সাথে পরিচয় করিয়ে দিব তোমাকে। জিমিনও সাই জানিয়ে বলে, ঠিক আছে। আইয়ুর আজ উঠতে দেরি হয়ে গেছে। কাল খালামণি খালুর সাথে এতদিন পর দেখা হতে অনেক দিনের জমিয়ে রাখা কথা শেষ হতে হতে অনেকটা রাত করে ঘুমানো হয়েছে তার, যার ফলে প্রথম দিনেই এমন দেরি। কোনো রকম মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে একটা খয়েরি রঙের কুর্তি পরে নিয়ে তাড়াহুড়ো করে নামতে নামতেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। সিঁড়ির রেলিং ধরে সামলে নিল নিজেকে, বুকে হাত রেখে জোরে জোরে শ্বাস কাটতে কাটতে নিজেকে সামলে সামনে তাকাতে দেখলো সেই অপছন্দের মুখটা। সাথে সাথে সে চেঁচিয়ে উঠল, আপনি? জেহব আশ্চর্য হয়ে বলে, আজব তো, আমার বাসায় আমি থাকবো না তো কে থাকবে, তুমি? আয়ুর চোখ মুখ কালো করে বলে, থাকবেন ভালো কথা, কিন্তু ভদ্র সভ্যভাবে সিঁড়ি দিয়ে উঠতে পারেন না, তাই না? জেহব তাকে ঠেস দিয়ে বলে, ও আচ্ছা তাই, আর নিচে যে জলহস্তির মতো হুড়মুড় করে নামছিলে সেটা? আইয়ু এবার অবাকের চরম পর্যায়ে, কি? আপনি আমাকে জলহস্তি বললেন? তা নয় তো কি, এইভাবে কোন মেয়ে নামে? মেয়েরা নামবে ভদ্র সভ্যভাবে, আস্তে ধীরে। তোমাকে দেখে তো মেয়ে নয়, জলহস্তিই মনে হয়। আইয়ু রাগে তেতে উঠল, আর একটা মেয়েকে যে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেই সভ্যতা আপনার যে নেই, সেটা জানেন আপনি? ওই যে বললাম, তোমাকে দেখে তো মেয়ে মনেই হলো না। মনে হলেই না। আইয়ু তাকে থামিয়ে দিয়ে বলে, হয়েছে, থাক থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনার সাথে কথা বলাই আমার ঘাট হয়েছে। আমার বোঝা উচিত ছিল আপনার কমন সেন্সের অভাব। জেহাব এবার মাথায় হাত দিয়ে বলে, ওরে বাবা, এখন আমাকে নিজের হাঁটুর বয়সী মেয়ের থেকে কমন সেন্স শিখতে হবে নাকি? আইয়ু না দমে বলে, তাহলে লাগতে আসেন কেন হাঁটুর বয়সী মেয়ের সাথে? ওদের চেঁচামেচিতে রান্নাঘর থেকে জেহবের মা জিসু বেগম ছুটে এলো। তাদের এভাবে ঝগড়া করতে দেখে নিজের ছেলেকেই তিনি বললেন, ওই যে শুরু করে দিল এই ছেলে আবার। দেখিস না মেয়েটা আজ দেরি হয়ে গেছে, তাড়াহুড়োতে আছে, তুই কেন ওর পিছে লাগতে গেলি? যিশুর কথায় আয়ুর হুঁশ ফিরল। তার মনে পড়ে গেল দেরি হয়ে গেছে, এখানে কথা বলে আরো সময় নষ্ট করা যাবে না। সে তাড়াতাড়ি নেমে যিশুকে জাপটে ধরে গালে চুমু খেয়ে বিদায় নিতে নিতে বলে, আসছি খালামণি। জেহাব তাকে পেছন থেকে রাখে, ওই মেয়ে থামো, এটা আমার আম্মু, তুমি চুমু দিলে কেন, বেয়াদ্দব মেয়ে কোথাকার? আইয়ু যেতে যেতে বলে, কারণ ওইটা আমার খালামণি তাই।
এটা বলে আইয়ু আর দাঁড়ালো না জেহপের প্রত্যুত্তর শোনার জন্য, এক দৌড়ে চলে গেল। পেছনে জিসু বেগম বলতে থাকে, আরে একা কই যাচ্ছিস? জেহপ তোকে দিয়ে আসবেনি। আরে মেয়েটা একাই চলে গেল। জেহপ যা, ওকে গিয়ে দিয়ে আয়। জেহপ মুখ বাঁকায় মেয়েদের মতো, আমি পারবো না ওই মেয়েকে দিয়ে আসতে, তুমি যাও দিয়ে আসো, এত দরদ উতলে পড়লে। এটা বলেই জেহব গাড়িতে করে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে। পিছে রেখে গেল হতভাগা যিশুকে। যিশু মাথায় হাত রেখে বলে, এই ছেলে মেয়ে নিয়ে আমি আর পারলাম না। ভার্সিটির গেটে পৌঁছাতে আইয়ুর চোখ দেখে খুঁজতে লাগলো। পরক্ষণে তাকে খুঁজে না পেয়ে ভাবলো হয়তো ক্লাসের সময় হয়ে গেছে, তাই ক্লাসে চলে গেছে। সেও ক্লাসের দিকে হাঁটা ধরলো, কিন্তু ঠিক সেই সময় তাকে পেছন থেকে কেউ জাপটে ধরে। আইয়ু ভরকে গেল হঠাৎ আক্রমণে। পেছন ঘুরে তাকাতে দেখলো তে মৃদু হাসি নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশেই একটি অচেনা মুখ দাঁড়িয়ে আছে। তে তাকে ডেকে প্রশ্ন করে, কিরে প্রথম দিনে এত দেরি? তোর জন্য আমরাও ক্লাসে যাইনি এখনো। নে তাড়াতাড়ি আয়। হলে প্রফেসর ঢুকলো বলে প্রথম দিনেই দেরিতে আসতে দেখলে আমাদের প্রতি শুরুতেই খারাপ ইমপ্রেশন জমবে। আইয়ু তখন তের পাশে জিমিনকে দেখে প্রশ্ন করলো, কিন্তু তোর সাথে এটা কে? ও পার্ক জিমিন, হোস্টেলে আমার সাথে একই রুমে। বাংলাও বলতে পারে কারণ ওর আব্বু আম্মু বাংলাদেশি। আর সবচেয়ে বিশেষ ব্যাপার হচ্ছে ওর সাথে কথা বলে বুঝলাম ও পুরো আমাদের মতো। আমাদের মন মানসিকতার সাথে মিল রয়েছে। আমার ওকে অনেক ভালো লেগেছে। আইয়ু খুশি হয়ে নিজের পরিচয় দেয়, তাই আমি আইয়ু আহমেদ, তোমার সাথে পরিচয় হয়ে অনেক ভালো লাগলো। এই অচেনা দেশে এমন বন্ধু পাওয়া অনেক সৌভাগ্যের। এবার বলো বন্ধু হবে আমাদের? জিমিন তুষ্ট হাসে, অবশ্যই, আমি নিজেকে ভাগ্যবান মনে করব তোমাদের বন্ধু হতে পেরে। আমারও তোমাদেরকে অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ, কাছের বন্ধু হতে হলে আমাকে তোমরা তুমি নয় তুই করে বলবে। তে আর আইয়ু সায় জানালো, ঠিক আছে চল তাহলে ক্লাসে যাওয়া যাক। কিছুক্ষণ আগেই দুইটা ক্লাস শেষ করে তাদের এখন অফ টাইম চলছে। তে হাতে থাকা ফোনে ওয়াক্ত দেখে নিল, এখন জোহরের ওয়াক্ত চলছে। তখনই সে জিমিনের উদ্দেশ্যে বলে, আচ্ছা এখানে নামাজ পড়ার জন্য খালি কোনো রুম হবে? জিমিন জানালো, হ্যাঁ হবে, ওপর তলায়, আমিও পড়বো, চলো একসাথে পড়ে আসি। আইয়ু তুই পড়বি না? জিমিনের প্রশ্নের উত্তরে আইয়ু বলে, আমি তোদের মতো রেগুলার নামাজি না, কিন্তু চেষ্টা করি মাঝে মাঝে পড়ার। জিমিন তখন অসন্তুষ্ট হয়, এটা কিন্তু ঠিক না। একজন মুসলিম হিসেবে যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত নামাজ আমাদের ওপর ফরজ, সাথে পর্দাও। তে তুই কিছু বলিস না ওকে? তে উদাস হয়ে বলে, ওকে অনেকবার বলেছি, ও বুঝে না। এসব বিষয়ে ও একটু উদাসীন, তুই পারলে একটু চেষ্টা কর। জিমিন তখন আইয়ুকে বোঝাতে বলে, আইয়ু তুই কি চাস না জান্নাতে আমরা 3 বান্ধবী একসাথে থাকি? চাই তো। তাহলে নামাজ নিয়ে এমন অবহেলা কেন? কথা দে আজ থেকে তুই আল্লাহর খুশির জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বি, যে কোনো পরিস্থিতিতে নামাজ ছাড়বি না। আমি তোর বান্ধবী হিসেবে এটা আবদার করছি তোর কাছে। জিমিনের পরে এবার তে বলে, এখন তো জিমিনও তোকে অনুরোধ করছে, আমি একা নই, তুই কি তা ফেলবি? আইয়ু এবার তাদের কথা মেনে নিয়ে বলে, আচ্ছা আচ্ছা তোদের কথা রাখবো আমি, শুধু কথা রাখার জন্য না, আল্লাহর খুশির জন্য আমি ঠিক 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। কারণ আমি জানি এতে আমারই কল্যাণ, আর তোরা আমার ভালোর জন্যই আমাকে তো করতে বলছিস। জিমিন এবার সন্তুষ্ট হয়, তাহলে চল ওপরে গিয়ে ওয়াশরুম থেকে অজু সেরে নামাজে দাঁড়াই, ওপরে একটা ক্লাস খালি থাকে এই সময়। আইয়ু সম্মতি জানালো, ঠিক আছে। ওপরের খালি ক্লাসটাতে আইয়ু জিমিন আর তে একসাথে অজু করে জায়নামাজ বিছিয়ে নিল। জিমিনের ব্যাগে একটা এক্সট্রা হিজাব ছিল, যেটা সে আইয়ুকে দিল। একটা জায়নামাজ 3 জন ভাগ করে নিয়ে তাদের জোহর আদায় করলো। একসাথে নামাজ আদায় করে তারা আজ অনেক তৃপ্তি অনুভব করেছে। একে অপরের সান্নিধ্যে আল্লাহর রহমত খুঁজে পেল, যেন তাদের বন্ধুত্ব আল্লাহ তার রহমত ঢেলে দিয়েছে। তে তখন বলতে শুরু করে, তোরা কি জানিস নেককার বন্ধু জান্নাত পর্যন্ত নিয়ে যায়, আর অসৎ বন্ধু জাহান্নাম পর্যন্ত। জিমিনও হাদিস সাপেক্ষে বলতে শুরু করে, পবিত্র কোরআনে ইরশাদ রয়েছে, আর মুমিন ও পুরুষ মুমিন নারীরা একে অপরের বন্ধু।
তারা ভালো কাজে আদেশ দেয় আর অন্যায় কাজ থেকে নিষেধ করে, আর তারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তার রাসূলের অনুগত্য করে। এদের আল্লাহ শিগগিরই দয়া করে। নিশ্চয় আল্লাহ পাক পরম ক্ষমাশীল, প্রজ্ঞাময়। আইয়ু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলো। তোদের এই বিষয়ে দেখছি ভালোই ধারণা রয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তে মুচকি হাসে। তুই যদি একটু হাদিস আর ইসলামিক বই ঘাটাঘাটি করিস তাহলে তোরও আমাদের থেকে আরো বেশি ভালো ধারণা আসবে ইনশাল্লাহ। আইয়ু এবার মনস্থির করলো, ইনশাল্লাহ আমিও চেষ্টা করব, আর এখন থেকে পর্দা করব তোদের মতো, আর চুল দেখিয়ে চলবো না। জিমিন দোয়া করে বলে, আল্লাহ তোকে আমাদের থেকেও ভালোভাবে তা পালন করার তৌফিক দান করুক। দোয়া করি যেন তুই আমাদেরকেও শিখাতে পারিস। আমিন আমিন আমিন। তোদের সাথে থাকলে যে আমার মনে শান্তি অনুভব হয়, সেই তোদের কথা কি আমি ফেলতে পারি বল? তে এবার দোয়া করে, আল্লাহ আমাদের বন্ধুত্বকে কবুল করুক। এবার জিমিন আর আইয়ু একসাথে বলে, আমিন। আজ উইকেন্ড, সবার ছুটির দিন। কারো কর্মজীবন, আবার কারো প্রাতিষ্ঠানিক ছুটির দিন। যে যার মতো করে ছুটি উপভোগ করবে। কেউ কেউ পরিবার নিয়ে ঘুরতে বের হবে, না হয় তাদের একান্তে সময় দিবে। এদিকে আজ উইকেন্ড হওয়া সত্ত্বেও জাংকুককে তার ম্যানেজার কলের ওপর কল করেই যাচ্ছে সে তখন থেকে। সময় তখন সকাল 8টা। জাংকুক বিছানায় উপুর হয়ে শুয়ে বিরতহীন কলের আওয়াজে সে বিরক্ত। ঘুমের ঘরেই তা তুলল। কলের ওই পাশ থেকে লিও বলে ওঠে, স্যার আজকে আপনাকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হবে নতুন কোম্পানির সাথে। সো হোয়াট? না মানে আপনি কি আসছেন না স্যার? সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আমি আসছি আপনাকে নিতে। জাংকুক তাকে বারণ করে, আজকে পারবো না, ক্যান্সেল করে দাও। তুমি জানো না উইকেন্ডে আমি কাজের উদ্দেশ্যে বের হই না। কিন্তু স্যার। কথার মাঝে ফোন কাটার আওয়াজ এলো। কল কেটে জাংকুক আবারও বালিশে মাথা রেখে ঘুমাতে যাবে, ঠিক সেই সময় নিচ থেকে কিছু ভাঙচুরের জোরালো আওয়াজ ভেসে এলো। আওয়াজটা এতটাই জোরালো ছিল যে জাংকুকের ঘুমের রেশ কেটে গেছে তৎক্ষণাৎ। পাশে অবহেলায় পড়ে থাকা শার্টটা গায়ে কোনো রকম জড়িয়ে নিচে নামতে নামতে দেখলো তার হলরুমের বার সেকশনের সব মদের বোতল ভেঙে চুরমার হয়ে মেঝেতে পড়ে আছে। তার পাশেই পেছনমুখী হয়ে দাঁড়িয়ে আছে এক রমণী। আপাতমস্তক তার কাপড়ের আবরণে মোড়ানো। তার পাশেই মেড আতঙ্কে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। জাংকুকের তাকে চিনতে মোটেও সমস্যা হলো না। মেড আগে থেকে কৈফিয়ত দিয়ে জানায়, স্যার আমি ওনাকে আটকানোর অনেক চেষ্টা করেছি, উনি শুনেনি, বলেছে আপনার বাড়ির কেউ। জাংকুক ধীরে সুস্থে তার শার্টের বোতাম লাগাতে লাগাতে সেদিকে এগোলো। তীক্ষ্ণ প্রশ্নবোধক চাহনি তের পানি নিক্ষেপ করে মুখ খোলে, এসব কেন করেছিস? জাংকুকের তীক্ষ্ণ ধারালো কিন্তু ঠান্ডা পুরুষালী কণ্ঠ কানে আসতেই তে না ঘাবড়িয়ে নিজেকে ঠিক রাখার চেষ্টা করে। আত্মবিশ্বাস নিয়ে জাংকুকের দিকে ফিরল। ঠিক তখনই জাংকুকের সাথে তার চোখাচোখি হলো, প্রথমবারের মতো এই 4 বছর পরে। তের চোখ জাংকুকের ওপর পড়তেই মুহূর্তে থমকে গেল সেখানে, যেন এই মুহূর্তে তাদের উপস্থিতি লক্ষণীয়। তাদের ঘিরেই যেন সব স্থির হয়ে আছে, যেন তারা ব্যতীত আশপাশে কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। তে ধীরে সুস্থে লক্ষ্য করলো জাংকুক আগে থেকে অনেকটা বদলে গেছে। সে এখন একজন পরিপূর্ণ সুদর্শন পুরুষে রূপান্তর হয়েছে, নিঃসন্দেহে, যার মধ্যে কোনো খুঁত ধরতে ব্যর্থ সে। মেনলিনেস যেন ফুটে উঠেছে তার ব্যক্তিত্বে। জাংকুকের হেজেল ব্রাউন চোখ দুটো যেন আরো বেশি জ্বলজ্বল করছে। তে জাংকুককে এত বছর পর দেখতে পেয়ে অবাক হয়ে ধীর সুস্থে এক নজর লক্ষ্য করে পরক্ষণে আবার চোখ নামিয়ে নিল। জাংকুকও তেকে মাথা থেকে পা অবধি অবলোকন করলো। সে যে তেকে রেখে গিয়েছিল এটা সেই তে নয়, পুরো বিপরীত তে। আগের গোলগালতে এখন একজন পরিপূর্ণ নারী সৌন্দর্য নিজের মাঝে ধারণ করে। চোখগুলো তার টানা টানা, চাল চলনের দৃঢ়তা আর আত্মবিশ্বাস ফুটে উঠেছে। এবার বয়স তার 19-এ গড়ালো, জাংকুক তা ভালোভাবেই জানে। বয়সের তুলনায় তের পরিবর্তন যেন চোখে লাগার মতো। তের এই পরিবর্তন যেন জাংকুককে আরো বেশি করে টানছে। যদিও তে নিজেকে হিজাবে আর বোরখায় আবৃত করে রেখেছে, যা তার সৌন্দর্যকে আড়াল করেছে, তবুও জাংকুকের কাছে তার চোখ ধাঁধানো।
তে ভাবতে লাগলো, জাঙ্কুক তাকে দেখে অবাক হয়নি? এমন তো হওয়ার কথা ছিল না। জাঙ্কুক একবার ফ্লোরে পড়ে থাকা তার নামি দামি ওয়াইনের বোতলগুলোর দিকে তাকালো। এখানে প্রায় লক্ষ কোটি টাকার ওয়াইন, উইস্কি আর বিয়ার ছিল, যাতে অনেক আগে সযত্নে ভেঙে চুরমার করে গুঁড়িয়ে দিয়েছে। তের জায়গায় অন্য কেউ এই কাজটা করলে তার আজ খবর আনিয়ে ফেলতো জাঙ্কুক, কিন্তু দেখে তেমন কিছুই বলল না। জাঙ্কুকের ভাবখানা এমন ছিল যে তে যদি এর থেকেও হাজার গুণ ভাঙচুর করত, তাহলে সেটাও জাঙ্কুকের কাছে সম্পূর্ণ মাপ ছিল। তের ভাবনার মাঝে তেকে ঘাটাতে জাঙ্কুক আবার বলে, কি হলো, জবাব দিচ্ছিস না কেন? আমার বাড়িতে কি তোর হরতাল লেগেছে যেমন ভাঙচুর করতে হলো? তে বিস্ময়ে হতবিহ্বল হয়ে বলে, আপনি অবাক হননি এত বছর পর আমাকে দেখে? জাঙ্কুক মাথা অন্য পাশ ঘুরিয়ে মৃদু হাসলো, যা ছিল অতি সামান্য, যেটা তের চোখ পর্যন্ত পড়লো না। এই মেয়ে ভাবছে তার আমেরিকার আসার কোনো খবরই সে রাখেনি, অথচ শুরু থেকে শেষটা জাঙ্কুকের আয়ত্তেই ছিল। জাঙ্কুক স্বাভাবিকভাবে বলে, অবাক হওয়ার কি আছে? তুই বাঘ না ভাল্লুক, নাকি পৃথিবীর অষ্টম আশ্চর্য? আমার বাড়িতে তোকে ঢুকতে কে দিল? তার চাকরি আগে খাবো আমি আজ। অবশ্য মুখে না বললেও মনে মনে জাঙ্কুক ঠিকই একটা বিষয়ে অবাক হলো, যে তাদের এত বছর পর দেখা হওয়ার এই সুন্দর মুহূর্তটা ছিল ভাঙচুরের মাধ্যমে। অন্তত জাঙ্কুক এটা কখনোই আশা করেনি যে তে এরকমটা করবে। তাদের দেখা হওয়ার ধরনটা বেশ ইউনিক লাগলো তার কাছে, যা ছিল সম্পূর্ণ তার ধারণার বাইরে, এবং সেও তার ঠোঁটে বাঁকা হাসি হেঁটে ভালোই উপভোগ করলো। তে এবার মুখ খুলে বলে, আপনি কারোর চাকরি খাচ্ছেন না, কারণ আমি অন্য পন্থায় ভেতরে ঢুকেছি। তারা আমাকে ঢুকতে দিচ্ছিল না। আপনার খাওয়ার জন্য আমি নাস্তা বানিয়ে দিচ্ছি, দাঁড়ান। তবুও কারোর চাকরি খাওয়ার দরকার নাই। বাই এনি চান্স তুই আমার বাসায় চুরি ডাকাতি করতে আসিসনি তো তে? না, কি চুরি করব? চুরি করতে নামলে কি আর ভাঙচুর করে জানান দিতাম? তবে আপনাকে সোজা করতে এসেছি। এখন থেকে এসব চলবে না, আর আপনি আমার কথা মতো চলবেন, কেমন? আপনার বডিগার্ডদের বলে দিবেন নেক্সট টাইম থেকে যেন আমাকে ভেতরে ঢুকতে দেয়। দেয়াল টপকে আসতে অনেক কষ্ট হয়েছে আমার। তে এমন উদ্ভট আবদারে জাঙ্কুক অবাক না হয়ে পারল না। জাঙ্কুক বুকে দুই হাত ভাঁজ করে বলে, ও রিয়েলি? আগে তো আমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পেতি না, এখন কিনা আমাকে রুল করতে চলে এলি? কে তোকে এই সাহস দিয়েছে শুনি? তে জাঙ্কুককে তার আত্মবিশ্বাস দেখিয়ে বলে, কেউ না, নিজের থেকে এসে গেছে। যান, ফ্রেশ হয়ে আসুন, আপনার জন্য আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। আর হ্যাঁ, এই বাড়িতে আর কোনো মদ অথবা নেশা জাতীয় কিচ্ছু আসবে না, আর আসলে আমি এভাবেই ভেঙে চুরমার করে দিব। জাঙ্কুক ভ্রু কুঁচকে তাকিয়ে বলে, আমাকে হুকুম করছিস? তে তার তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে বলে, হুকুম না, সতর্ক করছি। জাঙ্কুক এবার উল্টো তাকেই সতর্ক করে, আমার সাথে লাগতে আসিস না তে পাখি। আমাকে আলো দেখাতে গিয়ে তুই নিজেই অন্ধকারে হারিয়ে যাবি। জাঙ্কুকের মুখে এতদিন পর তার এই নাম শুনে সে হকচকিয়ে গেল কিছুটা। 4 বছর আগে ঠিক এভাবেই জাঙ্কুক তেকে ডাকতো। এত বছরেও তার ডাকের ধরন বদলায়নি। সে প্রত্যুত্তর করলো, দেখা যাক কে কাকে হারায়। জাঙ্কুক আরেকবার তাকে সতর্ক করে, আমার ব্যক্তিগত বিষয়ে আমি কারোর হস্তক্ষেপ পছন্দ করি না তে পাখি। জাঙ্কুক ভাই, বোঝার চেষ্টা করুন, আমি যা করছি আপনার ভালোর জন্য করছি। আপনি জানেন না, আপনি দেখেননি। আপনি চলে যাওয়ার পর বড় আম্মু কতটা ভেঙে পড়েছিল। আমি দেখেছি, আমি সামলেছি তাকে। সে এখনো আশা রাখে আপনি ফিরে আসবেন তার কাছে। দয়া করে এভাবে তার আশায় পানি ঢালবেন না, আমার অনুরোধ আপনার কাছে। জাঙ্কুক আগের মতো করেই বলে, আমার ভালো তোকে ভাবতে হবে না, আমি ভাববই, আর আপনি আমাকে আটকাতে পারবেন না। আমি আগের তে নই যে আপনার ধমকে দমে যাব। এত অধিকার বোধ কিসের আমার প্রতি তোর? তে নিজের প্রতিশ্রুতির কথা জানিয়ে বলে, আমি বড় আম্মুকে কথা দিয়েছি আপনাকে ফিরিয়ে আনবো তার কাছে, যত যাই হয়ে যাক না কেন। আমি আমার কথা রাখবো, ইনশাল্লাহ। ও, তো এর জন্য এত সব? তে মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, তাছাড়া আমারও কিছু দায়িত্ব রয়েছে আপনার প্রতি, আপনার বোন হিসেবে। যান, ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি ব্রেকফাস্টের জন্য।
তে নিজেকে জাংকুকের বোন সম্বোধন করাতে জাংকুকের মেজাজ বিগড়ে গেল। সে দাঁড়ালো না সেখানে, তার রুমে চলে গেল হন্তদন্ত পায়ে। কিছুক্ষণ পর জাংকুক ফ্রেশ হয়ে নিচে নামতে দেখতে পেল তে ডাইনিং এ নাস্তা সাজিয়ে রেখেছে, তার জন্য অপেক্ষায় বসে আছে। ফ্লোরে পড়ে থাকা কাঁচের টুকরোগুলো অনেক আগেই মেট পরিষ্কার করে ফেলেছে নিজ দায়িত্বে। জাংকুক এগোতে এগোতে বলে, তুই বানিয়েছিস এসব? তে হাসি মুখে প্রত্যুত্তর করে, হ্যাঁ। বসুন, খেয়ে বলুন কেমন হয়েছে। রোজ রোজ তো ওই কি সব বোরিং ওটস ফোটস খেয়ে থাকেন, এই প্রথম আপনি আমার হাতের রান্না ট্রাই করতে চলেছেন। আহারে, এত বছর কে না কি খেয়ে থেকেছেন, আমার খুব কষ্ট হচ্ছে আপনার জন্য। নিন, শুরু করুন তো। জাংকুক চেয়ার টেনে তের বিপরীতে বসতেই তে তার সামনে রাখা প্লেটে খাবার তুলে দিতে লাগলো। তে জাংকুকের জন্য ভেজিটেবল ফ্রাইড রাইস তৈরি করেছে। খাবারের সুন্দর গন্ধে চারিপাশ মৌ মৌ করছে। এক চামচ মুখে তুলতেই জাংকুক তের দিকে তাকালো। তে এক ভ্রু উঁচিয়ে প্রশ্নবোধক দৃষ্টি নিক্ষেপ করলো জাংকুকের দিকে, যার অর্থ এমন ছিল যে খাবারটা কেমন হয়েছে। জাংকুক তখন খেতে খেতে আদেশ করে, এখন থেকে আমার জন্য তুই রান্না করবি। আজ ছুটির দিন ছিল বলে আপনার জন্য রান্না করতে পেরেছি, অন্যদিন তো সময় বের করতে পারবো না জাংকুক ভাই। জাংকুক সমাধান দিয়ে বলে, ঠিক আছে, তাহলে প্রত্যেক উইকেন্ডে তুই আমার জন্য রান্না করবি। তে মত জানিয়ে বলে, ঠিক আছে। ওদের কথার মাঝে হলরুমের দরজা দিয়ে হুড়মুড়িয়ে কয়েকজন ভেতরে ঢুকলো। জাংকুক বিরক্তিতে চ উচ্চারণ করলো। তে সেদিকে ফিরে দেখতে পেল জেহব, সুগা, রোজ আর ইয়োনো এসেছে। এত বছর পর তাদের দেখে তে একগাল হেসে ফেললো, মুখে বলে, আরে তোমরা কেমন আছো, কতদিন পর দেখছি তোমাদের। সবাই অবাক হয়ে গেল তেকে দেখে। রোজ দৌড়ে এসে জড়িয়ে ধরলো তেকে, তেও রোজকে জড়িয়ে ধরলো। কেমন আছো তে? আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো, তোমাদের কি খবর? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, তবে কখনো ভাবিনি আমেরিকাতে তোমাকে এভাবে দেখবো। তখন জেহব বলে, আরে এটা আমি কাকে দেখছি, আমাদের ওই ছোট্ট তেটা না? আমি তো চিনতেই পারছি না, ছোট্ট মামুনিটা কত বড় হয়ে গেছে, আল্লাহ। জাংকুক সাথে সাথে চোখ গরম করে জেহবের দিকে তাকালো। সেটা নজরে পড়তেই সে ক্যাবলা হাসি দিল। সুগা চোখ মুখ কুঁচকে বলে, ওই, ও তোর মামুনি হয়? জেহাব দাঁত দেখিয়ে বলে, ওই আর কি, একটু মজা করছিলাম। এমন করিস কেন? জাংকুক সাথে সাথে রাগান্বিত স্বরে বলে, এই ধরনের মজা দ্বিতীয়বার রিপিট করতে দেখলে তোর দাঁত ভেঙে হাতে ধরিয়ে দিব আমি। জাংকুকের কথায় তে সহ সকলে তার দিকে অবাক হয়ে তাকালো। এটুকু বিষয়ে এমন রিয়াকশন দেখেই মূলত তারা অবাক। জেহব ভাইয়া তো একটু দুষ্টুমি করে বলেছে, আমি রাগ করিনি, আপনি প্লিজ বকবেন না ভাইয়াকে। জেহব মুখ ছোট করে তেকে বিচার দিয়ে বলে, দেখো তে, ও বন্ধু না, কলঙ্ক, শুধু আমাকে শাসাতে থাকে। জাংকুক তের দিকে ধারালো দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোকে আমি ডিফেন্স করতে বলেছি ওর হয়ে? আরে বাদ দে এসব কথা, তোরা কি ব্রেকফাস্ট করছিলি? এত সব রান্না কে করেছে? আমি ভাইয়ার জন্য রান্না করেছি আজ, তোমরাও বসো, আমি বেড়ে দিচ্ছি, সবাই একসাথে ব্রেকফাস্ট করলে ভালো লাগবে।